দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের অনুষ্ঠান। আমার আজকের অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি, যিনি সারাটা জীবনই রাজনীতির মধ্য দিয়ে তার উত্থান এবং রাজনীতি করতে যেয়ে সে জেল জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছে এবং গত সরকারের আমলে সে ঘরে থাকতে পারেনি। তিনি হচ্ছেন জনাব আব্দুর রহিম, সাবেক সভাপতি মাগুরা জেলা ছাত্র দল এবং বর্তমান তিনি সদস্য সচিব মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল। এই দলের দায়িত্ব পালন করছেন। 24 জুলাই তার অত্যন্ত অগ্রণী ভূমিকা ছিল মাগুরাতে। আন্দোলন সংগ্রামে সবসময় সে সম্মুখ সারির নেতা ছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট প্রয়াস, ঈদের বিশেষ অনুষ্ঠান, বিশেষ মাগুরা টক, আমাদের মাঝে রয়েছে। আমি তো পরিচয় দিলাম, আব্দুর রহিম। বর্তমান তিনি মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছেন, সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। আমি যে কথাটি জানতে চাই, আমি দীর্ঘদিন ধরে জানি আপনি ছাত্র দলের সভাপতি ছিলেন দীর্ঘদিন এবং মাগুরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আপনি আপনার নেতৃত্বে ছাত্র দল সংগঠিত হয়েছে এবং আপনি এই গত 16-17 বছর 26 বার জেল খেটেছেন। আজকে আমাদের ঈদ হয়ে গেল, আপনি মাগুরাবাসী কি ব্যাপারে শুভেচ্ছা জানাবেন এবং জেলখানার ভিতরে যে ঘটনাগুলো ঘটেছিল বা আপনি যে কারাভোগ করেছিলেন সেই সম্পর্কে বিস্তারিত যদি আজকে আমাদের মাগুরাবাসীকে জানান। ধন্যবাদ এসএস মিডিয়া মাগুরাকে। আপনার মাধ্যমে সবাইকে জানাই, মাগুরাবাসীকে এবং দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আর আপনি যে কথাগুলো বললেন যে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, আমি সেই স্কুল জীবন থেকে, যখন 7 থেকে 8-এ উঠি, 97-এ গভর্নমেন্ট স্কুলের ছাত্র, তখন থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত। তখন মাগুরা 97 সালে পৌরসভার 3টা ওয়ার্ড ছিল। আমার প্রথম শুরু হয় পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক দিয়ে। ছাত্র রাজনীতি শুরু। এরপরে মাগুরা পৌর ছাত্র দলের স্কুল বিষয়ক সম্পাদক, পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, তারপর পৌর ছাত্র দলের নির্বাচিত সভাপতি, জেলা ছাত্র দলের সদস্য হই। তারপরে 2003-এ 2007 সালে আমি মাগুরা জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। এরপর 2010 সালে মাগুরা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। তো আমি 10 সালে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। আমি সর্বোচ্চ ভোট পাইছিলাম, 47 ভোটে 43টা ভোট পাইছিলাম। তারপরে সর্বকনিষ্ঠ মানে জুনিয়র হিসেবে আমাকে সিনিয়র 2জনকে দিয়ে আমাকে দিয়ে একটা কমিটি হয়, সেই কমিটির আমি সাংগঠনিক সম্পাদক। এরপর 2018 সালে যে কমিটি হয়, যখন গভীর সংকটের মধ্যে, তখন আমাকে মাগুরা জেলা ছাত্র দলের দায়িত্ব দেওয়া হয়, মাগুরা জেলা ছাত্র দলের সভাপতি। এবং এই 17টা বছর আন্দোলন সংগ্রামের প্রথম থেকে আমরা রাজপথে আছি এবং এই জুলুম নির্যাতনের প্রতিবাদ করেছি। অনেকবার হামলা মামলা, জেল জুলুমের শিকার হয়েছি। মোট গ্রেপ্তার হয়েছে 26 বার গ্রেপ্তার করে। অধিকাংশ আমি রাজপথ থেকেই আমি গ্রেপ্তার হয়েছি। আর এর মধ্যে আমাকে বাড়ি থেকে কয়েকবার গ্রেপ্তার করা হয়, স্ত্রী, সন্তান, মা, পরিবারের সামনে, মিথ্যা মামলায়। কিন্তু পুলিশের তৎকালীন সময় যে আচরণগুলো ছিল, যে ভূমিকাগুলো ছিল, খুবই দুঃখজনক। কারণ আমরা তো এই দেশেরই নাগরিক, আমরা তো কোনো ক্রাইম করি না, আমরা তো দেশের কথা বলি, আমরা জনগণের অধিকারের কথা বলেছি, আমরা দেশের গণতন্ত্রের কথা বলেছি, আমরা তো অন্যায় কোনো কিছু করিনি। কিন্তু এদেশের পুলিশের আচরণ এমন হবে কেন? এখন যে পুলিশের ভূমিকা, এখন আচরণ, জনগণ সবাই সন্তুষ্ট। কিন্তু 17টা বছর তাদের যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, বাকশালী যে স্টাইলটা ছিল, আমার
এখন ওই অনেকেই বলে থানায় সুপারিশে যাইতে হয়েছে, থানায় গেলে মনে হয় যে পাক বাহিনীর ক্যাম্পে আমি গেছি। তখনকার সময় থানাকে মনে হতো পাক বাহিনীর ক্যাম্প। অনেক মুরব্বী, আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিল, আমার চাচা এখনো মুক্তিযোদ্ধা কমান্ডার, তাদের মুখে শুনেছি যে পাক বাহিনীর অত্যাচার নির্যাতন জুলুমের কথা। তার থেকে 17টা বছর মনে হয় বেশি হয়েছে। এই অত্যাচার জুলুম নির্যাতন, তারা তো এই দেশে, তারাই তো আমাদেরই এই দেশের লোক, আমাদেরই কারো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার। তাদের মানবিকতা কোথায় ছিল? হারিয়ে গেছিল। তা সেই দেশের পুলিশের মানবিকতা আবার ফিরে আসুক, দেশের আইন শৃঙ্খলার উন্নতি হোক, মানবিক হোক, এই কামনা করি। কিন্তু তারা দীর্ঘ 17টা বছর যে অমানবিক নির্যাতন জুলুম করেছে, মানে আমরা বিরোধী দল ছিলাম, বিরোধী মত ছিলাম, আমাদের প্রতি একটা অন্যায় নির্যাতন জুলুম চলেছে। এর পাশাপাশি সাধারণ যারা জনগণ ছিল, তারাও কোনো অন্যায়ের প্রতিবাদ তুলে তারাও একই মানে নির্যাতনের শিকার হতো, জুলুমের শিকার হতো। আমি যেহেতু 26 বার গ্রেপ্তার হয়েছি, 23 বার জেল কাটিয়েছি। ঈদের সময় আপনি জেলে ছিলেন? আমি 23 মানে 13টা ঈদ জেলখানায় করেছি, 13টা ঈদ। আপনার কাছে তখন কি মনে হতো যে এবং আমাকে সবাই ঈদ করছে বাইরে বাচ্চা কাচ্চার সাথে, ফ্যামিলির সাথে, কিন্তু আপনি ভিতরে আছেন? আপনার কাছে কি মনে হয় সেই সময়কার কোন ঘটনা, সেই সময়কার কোন মানে আমার মনে আছে? এই ঈদগুলোর কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে, কষ্টদায়ক। কিন্তু সেখানে আমরা যারা রাজনীতি করি, যেহেতু আমরা সমাজের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য করি, সেখানে একটা মনের আত্মতৃপ্তি আছে আমাদের, যে আমরা আছি বলে হয়তো যারা সাধারণ হাজতে ছিল, কয়েদি ছিল জেলখানায়, তারা মনে হয় ভালোভাবে ঈদ করতে পারিছে। তাদের ঈদের দিন, ঈদের আগের দিন তাদের যে আত্মনাদ, তাদের যে কান্নাকাটি, এটা হলো সাধারণ কয়েদিদের, আসামিদের, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদের সহযোগিতা করেছি, জেলখানায় থেকে তাদের পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এবার জেলখানায় যারা দীর্ঘদিন জেলখানায় ছিল, তাদের কোনো দেখা সাক্ষাৎ নাই, অসহায় অবস্থায় নির্দোষ জেল খাটতেছে, তাদেরকে আমার সহযোগিতা করেছি। আমার দল মানসিকভাবে সাপোর্ট দিছি। তখন আপনার পরিবারের কথা ভুলে থেকেছি। তাদের পাশে থাকার কারণে হয়তো নিজের ওই কষ্টটা আমি ভুলে গেছি। আর যেদিন আমাকে ঈদের দিনে গ্রেফতার করে, আমি কিন্তু ঈদের দিনে গ্রেফতার হই। এই স্মৃতিটা একটু বলেন। ঈদের দিন আমার মাগুরা জেলা যুবদলের সদস্য শামীম খন্দকার, ঈদের দিনে মা মারা যায়, দীর্ঘদিন ক্যান্সারের রোগী ছিল, ঈদের দিন মারা যায়। ইসেখানে আমরা জানাজা পরে দাফন করে আমরা আসতেছিলাম আমার 18 সালে, এটা 18 সালে আমার জেলা ছাত্রদের নতুন কমিটি আসার পরে। তা ওইখান থেকে জানাজা পরে দাফন দিয়ে আসার সময় আমার গাড়ি বহর ছিল 100 উপরে, মোটরসাইকেল ছিল। তৎকালীন যে ফ্যাসিবাদ যে এক মন্ত্রী এবং এমপি, তারা সার্কিট হাউস থেকে আমার এটা দেখে তারা হিংসান্বিত হয়েছিল। আমি ওইখান থেকে এসে, আমি যখন উপজেলার সামনে আমরা ওইখানে বসে সবাই 7 আপ খাচ্ছি, আড্ডা মারতেছি, তখন 2টা পুলিশের পিকআপ এসে আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি আমার অপরাধটা কি? রাজনীতির কারণে অপরাধ বোঝানো, এটা ঈদের একটা দিন, তখন প্রত্যেকটা লোক আমরা ঘিরে ধরছিল, যেন ঈদের দিন আমরা নিতে দেবো না। সেখানে কেন্দ্রীয় ছাত্র দলের 3 জন নেতা ছিলেন, মিজানুর রহমান সোহাগ, মাহবুবুর রহমান মিল্টন, আবু জিহাদ, 3 জন ছিল। তারা কেন্দ্রীয় ছাত্র দলের তৎকালীন নেতা ছিলেন। তারাও জানাজায় আসছিল। প্রত্যেকে অনুরোধ করেন কিন্তু তারা বলেন উপরের নির্দেশ, তাকে নিয়ে যাচ্ছে হবে। এই উপরের নির্দেশটা তখন উপরের নির্দেশ বলতে, তখন মাগুরা সার্কিট হাউসে ছিলেন, বললাম তৎকালীন এমপি এবং একজন মন্ত্রী ছিলেন। আচ্ছা, তাদের হিংসার শিকার আমি। আচ্ছা, যে বিরোধী দলে তারা মোটরসাইকেল নিয়ে, এত বড় মোটরসাইকেল নিয়ে ভোট দিয়ে বিরোধী নেয় কিভাবে? তারা তো আমাদেরকে সহ্যই করতে পারতো না। মানে বাংলাদেশে বিরোধী দল, বিরোধী মত, আপনাকে জেলে নিয়ে যায়।
এসআই রিপন এবং এসআই বিশ্বজিৎ জেলে নিয়ে যায়। জেলে নিয়ে যায়। মানে যে কত দ্রুত গতিতে ঘটনা, একদম ঈদের দিন নিয়ে যায়। যায়। এমন কোন স্মৃতি আছে ওখানে, আর কোন ঘটনা যা মানুষ জানে না, নেতাকর্মীরা জানে না? মানে নেতা কর্মীরা তো ম্যাক্সিমাম সময় তারা আমাদের খোঁজ খবর রাখতো এবং তারা সহযোগিতা করেছে, আমার পাশে ছিল 17টা বছর। মানে সব থেকে বেশি নির্যাতনের শিকার, কারাবরণ, মামলা শিকার। আর যেহেতু মাগুরাই ছাত্রলীগ তখন আমাদের বড়টা প্রতিপক্ষ ছিল, যুবলীগ, এবং তৎকালীন যে এমপি ছিল স্বৈরা শাসকেরই মানে মাস্টার মাইন্ড একজন এমপি ছিলেন। তার নির্যাতন জুলুমের কথা মাগুরার লোক সবাই জানে। এবং আপনারা জানেন যে আমরা মাগুরার মামলা, আমাদেরকে যে গায়েবী মামলা, তারপরে আজগবি মামলা, ভৌতিক মামলা, আবার মামলায় জামিন হওয়ার পরে জেল গেট থেকে আমাকে 4 বার তুলে নিয়ে আসা হয়। অমানবিক নির্যাতন, একটার পর একটা কেস। একটার পর একটা। এবং মামলার ধরনগুলো কি, ডাকাতি মামলা, অস্ত্র মামলা, সাইকেল চুরি মামলা। লাস্টে যে মামলা দিয়েছে আমাকে 23শে সেপ্টেম্বর 2023 সালে যখন গ্রেপ্তার করা হয় রোড মার্চের আগে, তখন আমাকে খাওয়ার টেবিল থেকে তুলে নিয়ে আসে। কোথায়, বাসায় খাচ্ছিলেন? না, আমি একটা দাওয়াত খাচ্ছিলাম, আকিকার দাওয়াত খাচ্ছিলাম। সেখান থেকে 8টা পুলিশের গাড়ি যে আমাকে ধরে নিয়ে আসে। আমি বলছি, আমার তো ভাই, আমি তো 1.5 মাস আগে জেলখানা থেকে বেরোছি, আপনারা যে 8টা মামলা দিয়েছেন, আমি তো 8টা মামলা জারি রয়েছি। আবার ভাই রাজনীতি কারণ বোঝেন না, আমি ভাই কোনো মামলা নেই তো। তার মধ্যে আপনার বাসায় একটা ভিডিও আমরা দেখেছিলাম, আপনার পরিবার, আপনার মিসেস এটাকে, মানে পুলিশ গিয়েছে, তখন বলতেছে বারবার যে ওর তো মামলা নাই, আপনারা কেন অ্যারেস্ট করবেন, এরকম একটা ভিডিও দেখেছে। এই ভিডিওটা আছে 2019 সালে। 2019 সালে যে করোনার ভিতরে আমি আজকে গিয়ে জুম্মার নামাজ আদায় করতে গেছিলাম আমার আজকে গোরস্থান মসজিদে। তো তখন যে ইসলামিক ফাউন্ডেশনের যে একজন কর্মকর্তা ছিলেন, মনিরুজ্জামান নাম, সেটা হচ্ছে গিয়ে ছাত্রলীগ করতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এবং মাগুরার যে এমপি ছিল সাইফুজ্জামান শেখরের খুব নিকট লোক, তাকে রান্না বান্না করে খাওয়াতো জিগাতলার বাসায়। সে খুব প্রভাব দেখাতো। তা আমরা যারা মুসল্লিরা জুম্মার নামাজ শেষ করে সুন্নত পড়তেছিলাম, আমাদের প্রত্যেকের সুন্নত ছুটে গেছে। তার যে আচরণ এবং ইমাম সাহেবকে যে পরিমাণে মান অপমান করতেছিল, তার প্রতিবাদ করলাম, ভাই আপনি আমি মারা গেলে কেমন নামাজ পড়লাম ইমাম সাহেবের পিছনে, আপনি আমি মারা গেলে কিন্তু ইমাম সাহেবই জানাজা পড়াবে। তবে একটু কথা সংযত ভাবে বলি, আপনি আমাকে জ্ঞান দিতে আছেন, পরেন বিএনপি আবার মসজিদে আছেন করোনার ভিতরে নামাজ পড়তে, নামাজের সাথে বিএনপি সম্পর্ক রাখি। তখন সে পুলিশ কল করে, মানে এমপি সাহেবকে ফোন দেয়, দিলে এমপি সাহেব তাৎক্ষণিক পুলিশ পাঠায়, কিন্তু আমি গোরস্থানের ভিতরে থাকা অবস্থায় আমার গ্রেপ্তার করে না। পরে রাত 12টা, ওই দিন আবার আপনার সবে কদরের রাত ছিল। পুলিশ তখন যে ওসি সাহেব ছিল আজমল সাহেব বানায়, তারপরে এসআই আলমগীর, ইন্দ্রা যখন রাত 1টার সময় আমার বাসায় যাই, আমি জানলা খুলে তো কোরআন শরীফ পড়তেছিলাম ভাই, সারা মূল পড়ে আমি হচ্ছে তর্জমা করতেছি। ওই সময় দেখে ওসি সাহেব আমাদের ডাক দিচ্ছে, সাহেব দরজা খোলেন। এই রাত্রে আসতে এলাম আমার বাসায়, আমার অপরাধটা কি, এমপি সাহেব এরকম, তারা একজন শুভাকাঙ্ক্ষী আছে, তারা মনে কি মসজিদ থেকে বলেছেন আপনি মামলা করেছে, এখন নিয়ে যেতে হবে আপনাদের। আমার পরিবারের লোক বলেছে সে তো ইমাম সাহেবকে অপমান করতেছে, সে বলতেছে ভাই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, তার অপরাধটা কি, উপরের নির্দেশ কিছু করার নাই। যতদিন আমার স্ত্রী নিষেধ করে তারপরে কিন্তু কি করে না, যখন স্বেচ্ছায় চলে আসি। আর আমার পরিবারের প্রতি যে অমানবিক নির্যাতন চলে সেটা হচ্ছে 16 সালে এসআই, আমরা জানি আপনার পিতাকেও পুলিশে
পুলিশ, এটা 16 সালের কাহিনী। 16 সালে যখন ওই মাগুরায় মগির ডালে যে মামলাটা বললে চাঞ্চল্যকর হ্যাঁ হ্যাঁ 6 মার্ডার মামলা, এই বিষয়ে তখন তৎকালীন সময়ে আমি ওই দিন ঘটনার সময় আমরা কিন্তু মোহাম্মদপুর কলমধারী ছিলাম। তখন মাগুরা ডিবি অফিসের এসআই মুস্তাফিজ আমার বন্ধু এবং মাগুরা রামনগর হাইয়ের যে সার্জেন্ট দলিল, আমরা হচ্ছে সার্জেন্ট দলিলের জন্য মেয়ে দেখতে গেছিলাম হচ্ছে এখানে। আমরা সতীজাতপুর পর্যন্ত আসার পরে আমার তখন মা ফোন দিয়েছে, তুই কোথায়? আমি তো সতীজাতপুর। মাগুরা আসার দরকার নেই, মাগুরা এই পেট্রোল পাম্পে 10-12 জন মারা গেছে, এইভাবে বলতেছিল আমার মা, বলতেছিল যে টিভিতে দেখাচ্ছে যে 10 জন মারা গেছে, তুই না থাকলে তুই তো ধরবে, তোর আসার দরকার নেই। মানে মার মনে একটা দাগ কাটছে যে তো তখন যে এইভাবে ধরে, হ্যাঁ রাজনীতি করে ওকে ধরবে। আমি কিন্তু তখন যে ডিবির অফিসার মুস্তাফিজ এবং সার্জেন্ট জলিল ওদেরকেই করি যে তোরা কিন্তু আমার সাথে আছিস, আমি তোদের জন্য মেয়ে দেখতে চাইছি। আমি কিন্তু ঘটনা কোনো কিছু জানি না, মামলা যেন আমার নামে না হয় একটু দেখিস বিষয়টা। তখন ওরা তাৎক্ষণিক এসপি সাহেবকে ফোন দেয়, স্যার বগের ডালে, তারাও তাৎক্ষণিক এখানে আমার এখানে রেখে গেলো, তো এখানে থাক, আমি যাচ্ছি, আমরা যাচ্ছি। তো তারাও বলেছিল, এসপি সাহেবকে বলেছিল, পরবর্তীতে এসপির সাথে আমারও কথা হয়েছিল, কিন্তু এসপি সাহেবের যে ভাষ্য, যে তুই হচ্ছে সবার নাম কাটলে মাগলো, তোর নাম কাটার কোনো সুযোগ নাই, তুই হচ্ছে গণভবনের তালিকার লোক, মামলা যেটা হবে তোর নামে ঢুকবি। তখন গণভবনে ছিলেন, তখন তৎকালীন সাবেক যে এমপি ছিল সাইফুজ্জামান শেখর, সে ছিল গণভবনের প্রধানমন্ত্রী এপিএস। আর মাগুরাই তখন আমার উপরে অমানবিক নির্যাতনের মূল কারণ ছিল আমাদের বিএনপির কিছু কতিপয় নেতা, যারা তার সাথে যোগাযোগ ছিল, যে আমরা কোনো কিছুই করতেছি না, কিছু করতে চাচ্ছি না, সবকিছু আন্দোলন করে। মানে আমি জেলখানাতে বেরোনোর পরের থেকে শুরু হয় দাবর আবার গ্রেপ্তার করার। শহরে আসলে পরে মামলা দিচ্ছে, হাজিরা দিতে আসলে পরে বেরোতে পারতাম না। ছাত্রলীগ যুবলীগ কোর্ট ঘিরে আছে, পুলিশ পাঠাচ্ছে ভিতরে, সেখান থেকে ধরে নিয়ে আসতেছে, জেল গেটের থেকে জামিন হওয়ার পরে আবার ধরে আনতেছে। মানে যে অমানবিক। আমি আব্দুর রহিম, মানে একসময় একটা কথা ছিল, তখন প্রচলন ছিল মাগুরাই, যে মাগুরাই বিএনপি আমি একাই করি, আর আওয়ামী লীগ ভার্সেস বিএনপি আমি একাই, তাদের সাথে কম্পিটিশন আমাদের চলতেছে। মানে অনেক বিএনপি সহ এই অঙ্গ সংগঠনকে বাঁচিয়ে রেখেছিলেন আপনি, আমরাও যতটুকু আমার তো জানি আর কি। প্রতিটা প্রোগ্রাম আমি হ্যাঁ, তখন আমার দলীয় যে কর্মসূচি ঝটিকা মিছিল, এই বিভিন্ন প্রতিবাদ করা আমরা দেখেছি, আমরা তখন ফেসবুকে দেখেছি বা শুনেছি, আর কথা বলেছি। আমার একটা দোষ আছে, যে অন্যায়ের প্রতিবাদ করা, সামনাসামনি প্রতিবাদ করা অন্যায়। বাংলাদেশে তখন তো অন্যায়ের প্রতিবাদ করা অন্যায় ছিল, তো আমরা প্রতিবাদ করার কারণে বারবার নির্যাতনের শিকার হয়েছি। আর যেটা আপনি বলেছেন নির্যাতনের কথা, আমার একটা রিমান্ডে নিয়ে আসে মোট 6 বার নির্যাতন। আপনি দেখবেন যে আমার হাত এখনো কিন্তু সোজা হয় না, আরে এই হাতগুলো কিন্তু আমার ছেঁচা, হাতুর দিয়ে এইভাবে টেবিলের উপর রাখে ছেঁচা আছে, কারেন্টের শর্ট আছে, এই হাতটা না, এই হাতটা সোজা হয় না। হ্যাঁ সোজা হয় না। তারপরে রাইফেলের এবং হকি স্টিকের বাড়ি আছে আমার মাজাই, 8 তলায় পুলিশের বাড়ি আছে, রিমান্ডে চোখ ব্যান্ডে পুলিশ সোহাইয়ের। কি জিজ্ঞেস করতে তখন? জিজ্ঞেস করার মধ্যে মানে তুই মিছিল করলি কেন, আর এই দল কেন করতেছিস, খালেদা জিয়া কি তোর মা হয়, জিয়া রহমান কি তোর বাপ হয়? আপনি কি তখন জিজ্ঞেস করেন নাই যে আছে এই যে আপনারা এমন ভাবে আমাকে অত্যাচার করছেন, এটা আপনার মানে আপনাদের কষ্ট হয় না এইভাবে কোনো কথা বলে? এখন তারা বলে যে আমাদের তো উপরের নির্দেশ, এই নির্দেশ পালন না করলে তখন তো তারাও ফিল করে। হ্যাঁ তারাও ফিল করতো যে আমরা যদি এটা না করি তাহলে আমাদের চাকরি থাকবে না, যে কারণে আমাদের বাধ্য হয়ে করতে হয় এই জিনিসগুলো। এমন কোনো ঘটনা আছে যে সেখানে এক পর্যায়ে মারের পর্যায়ে অচেতন অবস্থা হয়ে গেছে তোমার, এই ধরনের?
অচেতন অবস্থায় এখানে আমাকে মাগুরাই, তখন 11 সালে, তখন তৎকালীন যে ওসি ছিল গামছাড়ে চোখ বাঁধে হ্যান্ডকাপ দিয়ে পাক তলায়, যেভাবে মনে করেন যে মায়ের, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত মায়ের, মানে কিছুক্ষণ মায়ের খাওয়ার পর আর পুরো শরীর অবশ হয়ে গেছে, আর কিছু বোধ শক্তি নাই আমার। বোধ শক্তি নাই। এরপরে আমাকে আছে গিয়ে গারদখানার বাইরে ওইখানেই ফেলাই রেখে দেয়। মানে আমি শুধু বারবার পানির জন্য বলতেছিলাম, একটু পানি দেন। দিয়েছিল? পানি দিইনি। পানিও দেয়নি? পানি দিইনি। এবারে যে আপনার 24 সালের যে সর্বশেষ নির্বাচনের আগে 5 নভেম্বর আমাকে শ্রীপুর থানায় 22 সালের মামলায় 24 সালের রিমান্ড নিয়েছে। এই মামলায় আমাকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামি করে ওই মামলায় আমাকে একদিনকে রিমান্ড দেয়। সারা রাত খাইতে দিইনি। একটা গ্যাসের বাড়ি খাবো, পানি চাইছে, পানি পর্যন্ত দেওয়া হয়নি। রাত্রে 2:30টার সময় আমাকে কারেন্টের শক দেয়, বিদ্যুৎ শক। আবার আপনার 2018 সালের 18 ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হই আমি। তারপর যুব দলের সভাপতি ছিল রশিকুর রহমান কল্লোল ভাই, কেন্দ্রীয় ছাত্র দলের অর্থ সম্পাদক শামীম খান, শামীম ইকবাল খান, এই 3 জন গ্রেপ্তার হই। আমরা হাইকোর্টে গেছিলাম জামিন হইতে। সেখান থেকে আমাদেরকে এডিসি সাকলাইনের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়। এই যার নামে যে কেস হয়েছে? হ্যাঁ, পরিমণির কেস হয়েছে। আল্লাহর বিচার এটা। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে দেন না। ছেড়ে দেন না। তা ইনি 19 ডিসেম্বর রাতে মানে আমাকে যে পরিমাণে অমানবিক নির্যাতন করে এবং বলে যে তুই ওই সময় যে এমপি তার সাথে আতাত মিশে যেতে, এবং তার সাথে মিশে গেলে, হ্যাঁ মিশে গেলে বা তোর ছাড়িয়ে দেওয়া হবে, তোর পরিবারকে এবং তোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেওয়া হবে, কি চাইস। আমার পরিবারেও কয়েকবার খবর দিয়েছে যে ও যে যোগাযোগ, বিএনপি বড় বড় নেতারা যোগাযোগ করে চলাফেরা করতে, ওর কোনো সমস্যা কি। এখন তারাই বড় বড় নেতা হয়েছে। এখন ওরাই বড় বড় নেতা, ওরাই সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। আমরা অভ্যুত্থানের পরে আপনি ইচ্ছে করলে অনেক টাকা পয়সার মালিক হতে পারতেন, কিন্তু আপনি তা হন নাই। আপনার সামনে অনেকেই পয়সা করে নিয়ে গেছে, দিয়ে গেছে তাদেরকে, এরকম ঘটনা আছে। অর্থ সম্পদের যদি লোভ লালসা থাকতো তাহলে তো বিগত যে স্বৈরা শাসকের যে এমপি মন্ত্রী ছিল তারাই যে প্রস্তাবনা দিচ্ছে আমাদেরকে, সরাসরি আমি গণভবনের পর্যন্ত প্রস্তাব পাইছি। তৎকালীন যে এমপি ছিল সেও প্রস্তাব দিচ্ছে, এপিএস ছিল সেও প্রস্তাব দিচ্ছে। আমার বাসার সামনে উপজেলা পরিষদ রোড সান হয়, সেসব তুই নিয়ন্ত্রণ করবি, তোর কি চাহিদা, প্রয়োজনে পরিবার সহ জার্মানি চলে যা, কোন দেশ চয়েস, এরকম অনেক প্রস্তাবনা আছে। এখন তারা কোথায়? ওই যে আল্লাহ ছেড়ে দেয়, ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, তারাই নাই এখন, তারাই হয়তো এখন পলাতক। আপনি কিন্তু ঠিকই আছেন। আর 5 তারিখের আগে যারা অনিয়ম দুর্নীতি করেছে তারা কেউ বাধা নাই, সবাই পলাতক। 5 তারিখের পরে যারা অনেকেই অবৈধভাবে ইনকাম করেছে, যারা আপনাদের অনেক নেতাও সদ্য একটা ঘটনা, সেখানেও অনেক আপনি দেখেছেন যে 5 তারিখে সমস্ত প্রশাসন, মিডিয়া এবং মাগুরা জনগণের কাছে শুনে দেখবেন আপনারা যে কিভাবে আমরা যান বাজে রেখে, জীবন বাজে রেখে আমরা মাগুরা শহরের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট ঠেকাইছি। তারপরে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি, মন্দিরগুলো নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। ছাত্রলীগ যুবলীগের সেখানে পুলিশের মনে করে দেখবেন তৎকালীন যে এসপি সাহেব ছিল, ডিবি ওসি ছিল, তারা কিন্তু ছাত্রলীগ যুবলীগের সাথে তারা শেল্টার দিয়ে তারা গুলি করাচ্ছে এখানে। সেইগুলিতে কিন্তু রাব্বি শহীদ হয়, মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক। আবার আমরা তার আগেই যে মিছিলটা করি, আমরা এই মিছিলে গ্রেপ্তার হয়, মিছিল পরবর্তী সময় গ্রেপ্তার হয়। আমরা মিছিল করে যখন চলে যাই তখন গ্রেপ্তার হয় মাগুরা জেলা যুব দলের সভাপতি কল্লোল ভাই। তার সাথে দেখবেন যে গতকালকে যে ছেলেরা মারা গেছে আমার জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক কল্লোল ভাই, স্বাস্থ্য ভাই, ফাহিম মুনতাসির শান্ত। সেক্ষেত্রে জুলাই আগস্টের যে আন্দোলনে সে কারাগারে ছিল।
এবং তার প্রতিও অনেক অন্যায় অত্যাচার চলে। বিনা চিকিৎসায় আজকে তার কিডনিও ড্যামেজ হয়ে গেছে, সে মারা গেছে। তা আজকে আমাদের প্রত্যেকটা, আপনারা 17 বছর আমরা এইভাবে নির্যাতনের শিকার। আপনি বললেন যে আমার পরিবারের কথা পরিবারের বিষয়টা আমরা বিভিন্ন সময় আমরা একটু হাসি খুশির মাধ্যমে এইসব দিন যাপন করে কাটাতে চাই, কিন্তু আপনাদের জীবনে সেটা, এই যে আপনাদের যে প্রাইম টাইমটা, ধরেন আপনার যৌবনের যে সময়টা, সেই সময়টাই আপনি কারাভোগ করেছেন। আপনার আম্মা কি বলতেন? আপনি যখন এখান থেকে বেরোয় আসতেন, আপনার আম্মা কিছু বলতেন না? আমার বাপ মা যে কয়বার জেলখানায় গেছে, আমার বাপ আমাকে কখনো জেলখানায় দেখতে যায়নি। আর আমি গ্রেপ্তার হইলে আমার মা প্রতিবারই থানার বারান্দায়, কোর্টের বারান্দায়, জেলখানায় দেখতে গেছে, আমার বাপ কখনো যায়নি। তা তাদের যে আত্মনাদ, এগুলো মনে পড়লে পড়া এমনি মনে করেন যে বুকের ভিতরে। আর এই কষ্টের পরিবারের সাথে তো আসলে আমরা। আপনার কয় ছেলে মেয়ে? আমার একটা ছেলে আব্দুর রহমান আয়ান। কত বয়স? কত? আজকে 20 মাস। 20 মাস। ও হওয়ার পরেও তো আপনি জেলে গেছেন। আপনি মানে আমার পরিবারের যে কথা বলি, যে আমার বাপ মার কথা বললাম, 16 সালের কথা বলতেছি, যে 16 সালে আমার বাপকে, মানে আমার বাড়ি ওইদিন ভাঙচুর হচ্ছে, হয় আগুন ধরাই দেয় বাড়িতে, চুলা পর্যন্ত ভেঙে চুয়ে আসে, থালা বাটি সবকিছু ভেঙে চুয়ে আসে। আমার বাপ তখন ফায়ার সার্ভিসে চাকরি করতো। বাবা মুক্তিযোদ্ধা, সহজ সরল লোক, তারা সবাই জানে যে সহজ সরল এবং সৎ লোক। সে বলতেছিল যে থালা বাটি কি অন্যায় করেছে, এইগুলো ভাঙছেন কেন? যে কারণে তখন যে তৎকালীন এসআই ছিল সাখাওয়াত হোসেন, গোপালগঞ্জ বাড়ি, সে আমার বাপের 2টা লাথি মারে। খুবই দুঃখজনক। তা ওইটাই, ওর পরে আমার বাপের সাথে আমার বাপ ওই বছরে মারা যায়, তার 3-4 মাস পরে মারা যায়। তা আমি জেলখানায়, তখন মনে হয় আমার 3.5 মাস আমি জেলখানায়। তা আমার বাপ ওইবারই দেখতে গেছে আমার জেলখানায়, আমার ডাকতেছে, কিন্তু আমার বাবা লেখা, আমার বাপ তো কখনোই আসেনি, আমি এতবার জেল খাটিয়েছি, আমার বাপ আসেনি। সালাম দিছি, আব্বা তুমি, আচ্ছা ভালো লাগতেছে না, আমি, তুই মনে তোর সাথে মানে আর দেখা হবে না আমার। তা কি বলো তুমি, কোনোদিন দেখতে আসে না, এবার দেখতে আসে এরকম কথা বলতেছো? আচ্ছা না, তোর সাথে আর মনে হয় দেখা হবে না, আমার শরীরটা ভালো লাগতেছে না। আর রাজনীতি বাদ দে, আসে না, ক্ষমতা ছাড়বে না, তবে সবাই মেরে ফেলে দেবে, আর তোরে মেরে ফেলে দিবে না। তোর বিএনপির কিছু নেতা আছে, চায় না যে তুই রাজনীতি উঠিস, তারা শেখরের সাথে হাত মিলাইছে, তারা আতাহাত করে তোরে মেরে ফেলে দেয় প্ল্যান করতেছে, আমি শুনেছি। দেখ, তার কিছুদিন, তার 16 দিন পরে আমার জামিন হয়, কিন্তু জামিন হয়ে আসার পরে আমি দেখে আমার বাবা গেল হাসপাতালে, তাই বাগি হয়েছিল, সে বাগির অপারেশন করেছিল, সেটা আছে ক্যান্সার হয়ে গেছে 6 দিনে, 6 দিনের দিন মারা যায়। আমি 4টে দিন পাইছিলাম তারে, 4 দিন তার পাশে ছিলাম। শেষ কথা কি হয়েছিল মনে আছে? আমার বাপের শেষ কথা ছিল যে তুই রাজনীতি করার দরকার নেই, বাংলাদেশের রাজনীতি নাই, এরা হচ্ছে সবাই গাদ্দার, এরা বাঁচতে দেবে না, রাজনীতি ছেড়ে দে, এইভাবে আমার শেষ কথা বলেছিল। আর নামাজ কালামের কথা সবসময় বলতো, তো আর লেখাপড়া করেছিস, রাজনীতি না করলে কি হয়, রাজনীতি করার দরকার নেই, প্রয়োজনে আমার বন্ধু বান্ধব আছে, টাকা পয়সা দিয়ে তোরে বিদেশ পাঠাই দিই। আমি বলছিলাম, একে দেখছেন আমার তো পাসপোর্টও হবে না, আমাদের তো পাসপোর্ট দেবে না, এতগুলো কেস, তারপর পুলিশ ক্লিয়ারেন্স, সরকার একটা শেষ এমন সুন্দর করে সেট আপ করে রাখছিল যে কেউ পালায় যাবে দেশ থেকে পাসপোর্ট করে, তারও কোনো সুযোগ নাই।
ওসি সিরাজ 18 সালের নির্বাচনে ওনাকে মাগুরায় আনা হয় এবং ওসি সিরাজের কথা শুনলে পরা মাগুরায় একটা কথা প্রচলন ছিল যে বাঘের সিংহে মানে ছাগল এবং বাঘ এক ঘাটে পানি খায়। তা উনি আমাকে ডিপ জল ডিপ জল দ্বীপ জল তা উনি আমাকে নিয়ে যায়, বলে যে আমার শেখর আমার বন্ধু হয়, তো তার বিএনপির বড় বড় নেতা ছবি দেখবি, আমাকে কিছু লোক ছবি দেখাইছিল। এই রাজনীতি শেখরের বাড়ি যাই, শেখরের সাথে যোগাযোগ করে, যোগাযোগ রাখে, তা তোর কোন একটি সমস্যা কি, এরা বড় বড় নেতা। তা আমি তো কথা বলা দিচ্ছি, তুই কথা বলে, তোর নামের মামলাও হবে না, সুবিধা পাবি, অর্থনৈতিক সুবিধা পাবি, কাজ কাম দেবে ভেতরে, আমি বলে দিচ্ছি সেইভাবে। তো এইসব ফ্যাসিলিটি মানে তারা প্রশাসনই চাইছে আমার ফ্যাসিলিটি করে দিতে, দেখ কত। কিন্তু আপনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। মানে আমরা তো সঠিক পথে আছি, আমি আমরা আরেকটা দেশের বিষয় জন্য। জানতে চাই, যেহেতু ঈদের প্রোগ্রাম এতক্ষণ আমরা আসলে এটা হৃদয় বিদারক কাহিনী, এই ঘটনাটা মানুষ মাগুরাবাসী যে যেখানে আছে আপনারা দেখছেন, এবং ভবিষ্যতে এই প্রোগ্রাম যারা ফেসবুক এবং ইউটিউবে থাকবে তারা দেখবে, সেটা যে একটা বাস্তব জীবনের গল্প। এরকম অনেক ঘটনা মাগুরা সহ সারা বাংলাদেশে হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা ছোট্ট করে বলুন। আমরা চাই যে বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক, সবার সম অধিকার থাকুক, এবং আমাদের ভিতরে যে প্রতিহিংসামূলক যে বিষয়গুলো রয়ে গেছে, নিজ দলের ভিতরে প্রতিহিংসা বেশি, একে অপরের পিছনে যেভাবে নগ্নভাবে লেগে থাকা, এইগুলো থেকে পরিহার করুক, ভালো মানুষের হাতে রাজনীতি আসুক, কল্যাণমূলক রাজনীতি হোক, এটা দেশের জন্য সমাজের জন্য কল্যাণমূলক হবে, মানুষের জন্য জনগণের জন্য কল্যাণমূলক হবে। সুস্থ রাজনীতি আগামী দিনের কাম্য আমাদের। আপনি আপনার পরিশ্রমের ফসল পেয়েছেন, আপনি মাগুরাবাসীকে ঈদের শুভেচ্ছা, অর্থাৎ আপনার শেষ কথা কি বলতে চান? ঈদের দিন কিভাবে কাটালেন? আর ঈদের দিনকার বিষয়, যেহেতু কুরবানির ঈদ স্বাধীন দেশে আমাদের প্রথম, এর আগে যে ঈদগুলো ছিল সেটা তো কি অমানবিক নির্যাতন কষ্টের মধ্যে আমাদের গেছে, কারাগারে গেছে, পড়া ঈদ করতে হয়েছে, ঈদের আনন্দ ছিল না। সেই হিসেবে এখনকার ঈদ কিছু প্রত্যাশা নাই, যে চাহিদা নেই যে এমন বিশেষ কিছু থাকবে। মুক্ত আকাশে স্বাধীনভাবে ঘুরে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, একসাথে বসে নামাজ পড়তে পারবো, কোনো ভয় থাকবে না মনের ভিতরে, স্বাধীনভাবে ঘুরতে পারবো, সবাই পরিবার নিয়ে ভয়ভীতিহীন একটা ঈদ উদযাপন করতে পারবো, এই আলহামদুলিল্লাহ। মাগুরাবাসীকে কিভাবে শুভেচ্ছা জানাবেন? আর মাগুরাবাসীকে শুভেচ্ছা জানাই, যেহেতু আমার সাথে আমার মাগুরায় সব থেকে বেশি নির্যাতন জুলুম হয়েছে। মাগুরাই গোপালগঞ্জের লোকও মাগুরার ইতিহাস শুনলে ভয় পাই, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে এত অন্যায় নির্যাতন করেনি, মাগুরা যেটা হয়েছে। সেই হিসেবে আমার মাগুরার নেতা কর্মীরা যারা ছিল সবাই শান্তিপূর্ণভাবে মুক্ত আকাশে সুন্দরভাবে সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করতে পারি, এই আশা এবং প্রত্যাশা সবার কাছে করি, এবং মাগুরাবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আপনার পরিবারের প্রতি রইল শুভেচ্ছা, এবং আপনার বাবার জন্য দোয়া রইল, আপনার আম্মা, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া রইল আমাদের মাগুরা টক পরিবারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেমন নবজাতক সন্তান হ্যাঁ হ্যাঁ আব্দুর রহমান আয়ান, এর জন্মের পরে আমি গ্রেপ্তার হই। আমার ছেলের জন্ম হয় ফরিদপুরে হাসপাতালে অসুস্থ ছিল, সেখান থেকে মাগুরায় নিয়ে আসার পরের দিনে আমি গ্রেপ্তার হই। তা আমাকে যখন গ্রেপ্তার করে বলতেছে যে আপনার স্ত্রী আপনার নামে মামলা করেছে। ও মাই গড। আমি তাহলে আমার স্ত্রী আসতে এখানে 2 মিনিট লাগবে দাঁড়ান। তখন আমাকে একটা এসআই গালি মারিছিল যে আপনি কি রাজনীতি করেন, আপনি কি বুকাসুদা নাকি, এরকম একটা কথা বলছিল। গ্রেপ্তার করতে মামলা লাগে নাকি, আমার স্ত্রী মামলা করেছে, আপনি এমন একটা কথা বললেন। আমার সন্তানটা অসুস্থ, আমার কোনো মামলা নাই, ছেলেটা অসুস্থ হাসপাতালে আছে, একটু দেখেন প্লিজ। উপরের নির্দেশ, কিছু করার নাই। ছেলেকে রেখে আমি 4.5 মাস জেলখানায় ছিলাম। মানে আমি
যে কয়বার আমি ফোন দিতাম বাড়ি, ছেলে অসুস্থ, হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে, এটা লাগবে, তখন পরিবারের যে অর্থনৈতিক সংকটটা ছিল, সমস্যা ছিল, ছেলে অসুস্থ, মানে এই অনুভূতিটা কখনো আমি পাইনি তো, যে সন্তানের নামে এই জিনিসটা হওয়ার পরে কাছে টানা, একটা কাছে বাচ্চা টানা। নবজাতক শিশু তার কাছে থাকা, অসুস্থ তার কাছেও যেতে পারবে। কাছে যেতে পারে না, কারণ আমাদের সাথে তো আসলে সাধারণত কোনো মেয়েও কেউ বিয়ে দিতে চায়নি তখন, যে অবস্থা প্রেক্ষাপট, কোনো পরিবার চাইনি যে আমাদের সাথে আত্মীয়তা করবে, মানে আমাদের তখন তো জীবনের কোনো নিশ্চয়তা আছে, নিরাপত্তা নাই, নিশ্চয়তা যে নাই, কোনো কিছু ঘটে যেতে পারে। দেখ, তার থেকে আল্লাহ আমাদেরকে মাফ করেছে। এখন বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হোক, কোনো প্রতিহিংসার রাজনীতি না থাকুক, সুস্থতার রাজনীতি ফিরে আসুক, কোনো প্রতিহিংসা যেন না থাকে, সবার ভিতরে বিদ্যতা ভালোবাসা থাকুক, এই আশা এবং প্রত্যাশা করবো এই পবিত্র ঈদে। ধন্যবাদ রহিম। আসলে আমার আর কোনো বক্তব্য চলে না, আমাদের সবার জীবনটাই সুন্দর হোক, এরকম ঘটনা যেন আর না ঘটে। তো বাংলাদেশ, ভবিষ্যতে একটি ইলেকশন হবে, সেই ইলেকশনে গণতান্ত্রিক সরকার আসবে এবং দেশটা উন্নতি হবে, এবং এই ধরনের ফ্যাসিস্ট কোনো সরকার যাতে তৈরি না হয় সেই প্রত্যাশা রেখে রহিমের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে এবং মাগুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে ঈদ সবার জীবনে বয়ে আনুক ভালোবাসা, আনন্দে ভরে উঠুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি শাহিনুর ইসলাম বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।